আমার ইউটিউব চ্যানেল ডিয়ার ইংলিশে। তো আজকে তোমাদের ক্লাস হবে, আগের দিন যেটা আমরা পার্ট 1 করেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আগের দিন ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স কি করে ট্রান্সফার করতে হয় সেটা। তো আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা হচ্ছে ব্যাখ্যামূলক বাক্য থেকে প্রশ্নমূলক বাক্য। খুবই সহজ একটা ক্লাস, অত ঝুট ঝামেলার মধ্যে কিছু নেই, শুধু ডব্লিউএস কোশ্চেন একটু মনোযোগ সহকারে দেখলে ক্লাসটা একদম ইজি লাগবে তোমার কাছে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এটা আমরা পড়েই এসেছি, তাও তোমাদের সুবিধার্থে একবার লিখে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্স একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং তার দরুন একটা অবজেক্ট থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ইন্টারভিউ সেন্টেন্স কি হয়, প্রথমে ডু ভার্ব থাকতে পারে অথবা অক্সিলারি ভার্ব থাকতে পারে, আমি শর্টকাট করে লিখছি, অথবা মডেল ভার্ব থাকতে পারে, প্লাস তারপরে হবে একটা সাবজেক্ট, তারপরে হবে হচ্ছে মেইন ভার্ব, আর লাস্টে গিয়ে হচ্ছে একটা অবজেক্ট, এবং অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এই দুটো সেন্টেন্সের মধ্যে এবার ট্রান্সফার করবে, ঠিক আছে? আমরা ট্রান্সফরমেশন করছি, আমরা আগের দিন বলেছিলাম ট্রান্সমিশন অফ সেন্টেন্স এর মানে হচ্ছে সেন্টেন্স একটা রূপ থেকে আরেকটা রূপ নেবে, কিন্তু তার মানে যেন কোনোভাবে পরিবর্তন না হয়। ঠিক যেমন আগের দিন আমরা হ্যাঁ বোধক থেকে না বোধক করেছিলাম, কিন্তু তার অর্থের কোনো পরিবর্তন ঘটায়নি। ওটার আমি খুব শর্ট একটা ভিডিও দিচ্ছি, যে এখানে পুরো স্ট্রাকচারটা তোমার একটার মধ্যেই থাকবে, আশা রাখি ভালো লাগবে। তো এইটা আজকে সেরকম একটা ছোট্ট একটা টোটকার মধ্যে দিয়ে যাবে। একটা জায়গায় লিখে রাখো, হ্যাঁ আর এই না, এই দুটো জিনিস তোমাকে জানতে হবে, কোনটা হ্যাঁ আর কোনটা না। এখন যদি বৃদ্ধ বয়সে এসে না বোঝো তাহলে তো সর্বনাশ। যদি কোন একটা বাক্য, কি বললাম, যদি কোন একটা বাক্য মানে স্টেটমেন্ট যদি যেটা বলি, তাই এইখানে তোমাকে ছোট করে লিখে রাখছি স্টেটমেন্ট। স্টেটমেন্ট যদি তোমার হ্যাঁতে থাকে, স্টেটমেন্ট যদি তোমার হ্যাঁতে থাকে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাঁতে থাকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে নাতে। কি বললাম, স্টেটমেন্ট যদি হ্যাঁতে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাঁতে থাকে, যে প্রশ্নটা আমি তৈরি করব সেটা হয়ে যাবে হচ্ছে নাতে। হলো। আবার স্টেটমেন্ট যদি নাতে থাকে, স্টেটমেন্ট যদি নাতে থাকে, স্টেটমেন্ট যদি নাতে থাকে, তাহলে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে হ্যাঁতে। এটা একটা জায়গায় তুমি ছোট করে লিখে নাও, কারণ এটার উপর বেস করেই আমরা এখন ক্লাসগুলো নিচ্ছি। এমন কঠিন কিছুই নেই, খুব সাধারণ জিনিস। আরেকটা যেটা তোমার কাজে লাগবে, সেটা আগের দিন আমরা লিখেছিলাম, এখানে ছোট করে একটা লিখে দিচ্ছি, যে অলওয়েজ, নেভার, আর হচ্ছে এভার। যে চক্রটা চলছিল, যে সার্কেলটা চলছিল, আজকে তার লাস্ট পার্ট হচ্ছে এই জায়গাটায়। অলওয়েজ আমরা কখন লিখেছি, হ্যাঁ বোধক, একবার প্রিভিয়াস ক্লাসটা দিয়ে রাখবো, একবার চেক করে নেবে, নাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো। নেভার হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে হয়, এভার হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়। এই টোটালটা একবার তুমি সুন্দর করে খাতায় টুকে নাও। এবারে দু একটা এক্সাম্পল দিলেই একদম সহজ উপায় তুমি বুঝতে পারবে কিভাবে কি হয়। তুমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার না বুঝতে পারো, ন্যারেশনের ক্লাসে যাবে, ওখানে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করেছি, কিভাবে সেন্টেন্স লিখেছি, সেখানে আমি সবকিছু ব্যাখ্যা দিয়ে এসেছি। এটা হলো, এখন আপাতত তোমার কাজ হচ্ছে এটা টুকে নাও, আমি একটু পরে সেন্টেন্স নিয়ে আসছি। সেন্টেন্স লিখছি তোমার এখানে, যে দে প্লে ফুটবল। আমি তোমাকে একদম ইজি থেকে সেন্টেন্স শুরু করছি, বেশি জটিলের মধ্যে যাচ্ছি না। আমি তোমাকে সেন্টেন্স দিয়েছি যে দে প্লে ফুটবল, তোমাকে পরীক্ষায় এরকম একটা সেন্টেন্স দিয়ে বলবে যে বাবুয়া, তুমি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করে নিয়ে আসো। এবার তুমি ভাবছো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে কি করবো। দেখো, সেন্টেন্সে ছিল একটা সাবজেক্ট, একটা মেইন ভার্ব যেটা ফার্স্ট ফর্মে আছে, ফুটবল হচ্ছে একটা অবজেক্ট। এটাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করো।
তোমার মাথায় সবসময় রাখবে যে কি অ্যাসার্টিভ থেকে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, আমার টার্গেট থাকবে যে আমার স্টেটমেন্টটা যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে সেটা হ্যাঁতে আছে কি নাতে আছে। হ্যাঁ না তো আশা রাখি বোঝোই। দে প্লে ফুটবল, যে তারা ফুটবল খেলে, এটা হ্যাঁতে আছে। আমি যখন প্রশ্নটা তৈরি করতে যাব, আমার টার্গেট থাকবে এটাকে সবসময় নাতে করা। কেন? ওরা যে বক্তব্য রাখছে, আমার প্রশ্ন হবে ঠিক তার কাউন্টার, উল্টো। ওরা বলছে যে তারা ফুটবল খেলছে, এখন তুমি যদি প্রশ্ন করো যে তারা কি ফুটবল খেলছে, দেখো ওদের উত্তরের সামঞ্জস্যের সঙ্গে তোমার প্রশ্নের কোনো সামঞ্জস্যতা নেই। তোমাকে সামঞ্জস্যতা রেখে তোমাকে প্রশ্নটা করতে হবে, তারা কি ফুটবল খেলছে না, স্টেটমেন্টে কি আছে হ্যাঁতে, তাহলে তোমার প্রশ্নটা হবে ঠিক না বোধকে, তারা কি ফুটবল খেলছে না। এবার এটাকেই যখন তুমি করবে, স্বাভাবিক কিভাবে সেন্টেন্স লিখবে, তারা কি, আমি দেখতে পাচ্ছি মেইন ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাই ফার্স্ট হবে কি ডু। সাবজেক্ট হলো দে। না করছি কার জন্য, নট। ডু দে নট প্লে ফুটবল, এবং অবশ্যই লাস্টে একটা প্রশ্ন চিহ্ন। তুমি যদি মনে করো নটটা এখানেও বসাবে, তাতেও কিছু হবে না। ডোন্ট দে প্লে ফুটবল, একই জিনিস, একই, কোনো ব্যাপার স্যাপার কিছু নেই এর মধ্যে। ছোটখাটো গ্রামাটিক্যাল ওটা হয়, আমি সেটা পরে একটা সময় ক্লাস করে দেবো যে কখন নটটা আগে বসে কখন নটটা পরে বসে, সেটা পরে এক সময় হবে। আপাতত এই ক্লাসে ফোকাস দিচ্ছি। ধরো তারপর একটা সেন্টেন্স দিয়েছে যে আমি আমার নামই লিখলাম, শাওন ইজ রাইটিং এ স্টোরি। শাওন একটা গল্প লিখছে। তো দেখতেই পাচ্ছ প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে এবং এটা স্টেটমেন্টটা হ্যাঁতে আছে। তোমার প্রশ্ন হচ্ছে কি, আমার ইন্টারভিউ সেন্টেন্স যদি আমাকে করতে বলে, আমার টার্গেট হচ্ছে এই স্টেটমেন্টটাকে হ্যাঁতে থাকলে নাতে নিয়ে যাব প্রশ্নতে। অক্সিলারি ভার্ব ইজ ছিল, তাই ফার্স্টে বসাবো ইজ। তুমি এখানে নট বসাও, ইজন্ট মানে ইজ নট। সাবজেক্ট হচ্ছে শাউন, ভার্ব হচ্ছে রাইটিং এ স্টোরি, এখানে বসে গেল, গল্প শেষ, আর লাস্টে একটা প্রশ্ন ছিল। দেখো নটটা আনা নিয়ে হচ্ছে তোমার ডিপেন্ড করছে যে তুমি হ্যাঁতে আছো না নাতে আছো সেটা বোঝার। এখানে হ্যাঁ ছিল, না এসছি, দেখো এখানে নট ছিল, তাই নট নিয়ে এসছি। হলো এই দুটো একটা এক্সাম্পল করো, আমি এবার অলওয়েজ এটা দিয়ে একটা তোমাকে বোঝাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। টুক হিসেবে নিচ্ছি স্যামুয়েল অলওয়েজ স্কোল্ডস দ্য স্টুডেন্টস। দেখো স্যামুয়েল সবসময় ছাত্রদের বকা দেয়। আমি দেখতে পাচ্ছি স্টেটমেন্টটা হ্যাঁতে আছে, আমার প্রশ্নটা আসবে হচ্ছে নাতে, কিন্তু গ্রহণযোগ্য বিষয় হচ্ছে সেন্টেন্সে কিন্তু অলওয়েজ আছে। সেন্টেন্সে মেইন ভার্ব ছিল, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক। যখনই মেইন ভার্বের ফার্স্ট ফর্ম আসে, আমরা ডু অথবা ডিড অথবা ডাজ দিয়ে কাজ করি, তো আমরা স্টেটমেন্ট এখানে ডু বসাচ্ছি। যেহেতু স্যামুয়েল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিংবা ভার্বের সাথে এস বা ইএস আছে, তাই ডু হয়ে যাবে ডাস। তুমি নটটা এখানেই বসিয়ে দাও, ডাজন্ট। স্যামুয়েল ছিল এখানে, বসালাম, হলো ডাজন্ট স্যামুয়েল এভার, কারণ আগেই বলেছি চেঞ্জ হয়ে যাবে। এবার মেইন ভার্ব ছিল স্কোল্ডস, সেটা এখন হয়ে যাবে স্কোল্ড দ্য স্টুডেন্টস। অবশ্যই একটা প্রশ্ন ছিল। এইরকম একদম সাধারণ জিনিস, মানে অত ঝামেলার কিছু নেই। ডাজন্ট স্যামুয়েল এভার স্কোল্ড দ্য, স্যামুয়েল কি কখনোই ছাত্রদেরকে বকা দেয় না। দেখো স্টেটমেন্টটা হ্যাঁতে ছিল, প্রশ্ন ঠিক নাতে চলে আসবে। এইটুকু হচ্ছে তোমার ফার্স্ট পার্ট। এবারে আসবে আমাদের হু এর কনসেপ্ট। আমি এখানেই তোমাকে বুঝি, এই হু, আবার WHO বলতে ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওটা বুঝো না। এই হু আমরা দুটো কনসেপ্টে নিয়ে আসবো। যদি কখনো এভরিবডি বা এভরিওয়ান থাকে, আরেকটা হচ্ছে যদি নোবডি অথবা নো ওয়ান দিয়ে থাকে, তখন আমরা এই হুটা ব্যবহার করব। একই কনসেপ্ট, হ্যাঁ থেকে না, না থেকে হ্যাঁ, কিন্তু যদি এভরিবডি আর নোবডি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে হু। এইটুকু একবার দেখে নাও, আসছি হু এর উপর বেস করে কত কোশ্চেন নিয়ে। এভরিবডি
knows the name of Tagore। তোমাকে বলেছে যে বাবু এটা ইন্টারভিউ সেন্টেন্সে ট্রান্সফার করো। তো এভরিবডি নোজ দ্য নেম অফ টেগোর, যে প্রত্যেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা জানে। আমরা যখন নেগেটিভ করতাম আমরা কি দেয়ার ইজ নোবডি বাট নোজ দ্য, এটা তো আমরা জানি, মুখস্থ করে এসেছি আগের দিন। প্রশ্নবোধক বাক্যে আমাকে দেখতে হবে লক্ষণীয় বিষয় হচ্ছে আমার সেন্টেন্সে এভরিবডি আছে, বলো। তখন তোমার এই মস্তিষ্কে একটা জায়গায় যেখানে রয়েছে যে না এভরিবডি নোবডি থাকলে হু হয়, তুমি ঠাকুরের নাম করে এখানে বসিয়ে দেবে হচ্ছে হু। আগে বসাও, হরির নাম করে হরি হরি করে তুমি বসিয়ে দাও, পরে কি হবে না হবে সে পরে চিন্তা। কারণ আমার এভরিবডি ঝামেলা শেষ, আমার হু দিয়ে বাক্য শুরু। তারপর তুমি তোমার কনসেপ্টে ফিরে আসো। স্টেটমেন্ট আছে নাতে, এই হ্যাঁতে, প্রশ্নটা হবে অবশ্যই নাতে। আমি দেখতে পাচ্ছি মেইন ভার্ব হচ্ছে নোজ। আমরা জানি মেইন ভার্ব থাকলে ডু ভার্বের কাজ হয় এবং সেটা ইএস হবে, কারণ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত রয়েছে। তাহলে হু ডাজ। বললাম নটটা এখানে বসে গেল, কারণ হ্যাঁ থাকলে না হয়, হ্যাঁ ছিল না হয়ে গেল। হু ডাজন্ট, মেইন ভার্বটা এখনো বসায়নি, সেটা হচ্ছে নো। সেন্টেন্সে আর কিছু আছে? সেন্টেন্সে কিছুই নেই। তুমি এবার ব্যাস রাধে রাধে বলে শুরু করে দাও। দ্য নেম অফ টেগোর, লাস্টে অবশ্যই প্রশ্ন। মানে কি দাঁড়াচ্ছে? প্রত্যেকে ঠাকুরের নামটা জানে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা জানে। কে এই রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা জানে না? দেখো আলটিমেটলি সেই মানে অর্থটাকে ঠিক রাখার জন্য সেই নট কথাটা বসেই যাবে। ঠিক আছে, তাও যদি মনে হয় তুমি বুঝতে পারছো না, তাও আরেকটা এক্সাম্পল নিলাম এভরি বডি অথবা এভরি ওয়ান loves his motherland। বসালাম সেই একই প্রশ্নবোধক বাক্য তোমাকে বসাতে বলেছে, তুমি পেয়েছো এভরি, চোখ বন্ধ করে তুমি আগে হুটা বসিয়ে দাও। লাভস মানে ডাজ, তার সাথে নট, ডাজেন্ট, সংক্ষেপে বললাম কনসাইজ। মেইন ভার্ব এখন বসাচ্ছি লাভ হিজ মাদার ল্যান্ড। একদম সহজ জিনিস, ঝামেলার মধ্যে যাবে না, যেরকম ভাবে তোমাকে এগোতে বলবে তুমি সেরকম ভাবে এগোবে। ঠিক আছে, কখনো কখনো এটা থাকে মানে প্রশ্ন থাকে অ্যাফার্মেটিভ করতে হয়, ধরো আমি সেটাও একটা করাচ্ছি। ধরে নিচ্ছি সেন্টেন্স লিখলাম, ধরো হু, একটা অক্সিলারি ভার্ব দিয়ে দিচ্ছি, হু ইজন্ট কামিং হু ইজন্ট কামিং টুনাইট, যে আজ রাত্রে কে আসছে না। স্বাভাবিক, আমরা জানি যে হু থাকলে এভরিবডি। এবার তোমার দেখতে হবে যে কিসে আছে, প্রশ্নটা দেখো নাতে আছে, সুতরাং স্টেটমেন্টটা কিন্তু হ্যাঁতে আসবে। এবার হ্যাঁতে তার নোবডি লিখবো না, লিখবো হচ্ছে এভরিবডি। নোবডি দিয়ে আসছি, একটু পরেই আসছি, তো আগে লিখে নাও নোবডি, এই এভরিবডি ভুল বললাম, সরি, এভরিবডি। বসালাম ইজ, নট কেটে যাবে কারণ না ছিল, হ্যাঁ আসছে, নট বসিয়ে লাভ নেই। তাহলে এভরিবডি ইজ কামিং টুনাইট। এটা ছিল হচ্ছে হু আর এভরিবডির সাথে সম্পর্ক। নোবডি দিয়ে দুটো এক্সাম্পল দিচ্ছি, দেখো একবার টুকে নাও। বিলিভস এ লায়ার, এই জায়গাটা ভালো করে বুঝবে। সেন্টেন্স কি আছে? নোবডি। আমি কিছুক্ষণ আগে বললাম এভরিবডি থাক, নোবডি থাক, সেটা থাকলেই তুমি হু বসাও, ব্যাস বসালে হু। প্রশ্নটা কিন্তু নোবডি অলরেডি না বোধকে আছে, মানে নাতে আছে, স্টেটমেন্টটা নাতে আছে, আমাকে প্রশ্নটা কিন্তু অবশ্যই হ্যাঁতে নিয়ে আসতে হবে। সুতরাং এখানে ডু নট, ডাজ নট এগুলো আমার কোনো প্রয়োজন নেই, যেহেতু প্রশ্নটা নো বা ডি মানে না আছে, তাই এখানে ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। তোমাকে জাস্ট দেখতে হচ্ছে যে আমি নাতে আছে হ্যাঁতে নিয়ে আসবো।
মানে নট লেখার কোনো প্রয়োজন নেই। নট লেখার যখন প্রয়োজন নেই, সুতরাং ডু, ডিড, ডাজ, হাবি জাবি এগুলো কোনো তো চিন্তা নেই। মেইন ভার্ব ছিল, তুমি চুপচাপ শুধু ব্যাপারটা বসিয়ে দাও। হু বিলিভস এ লায়ার ছিল কি, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তোমার প্রশ্ন হবে কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, না তো আর বলছো না, না বলার জন্য নট দরকার নেই। নট দরকার নেই মানে ডু বা ডিন, ডাজ অথবা ডিড এগুলোর কোনো প্রয়োজন নেই। এর জন্য ডাইরেক্ট মেন ভার্বটা বসিয়ে দিয়েছি। তাও যদি বুঝতে না পারো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো নোবডি ওয়াজ প্রেজেন্ট, যে কেউ উপস্থিত ছিল না। ঠিক আছে, নোবডি পেয়েছি, তুমি হরি হরি করে হু বসাও। এখানে নট ফোটানোর কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি নট আছে, তোমাকে হ্যাতে আনতে হবে। তাহলে হু ওয়াজ প্রেজেন্ট, কে উপস্থিত ছিল না, তোমার প্রশ্নটা হবে কে উপস্থিত ছিল। দেখো, সাধারণ বেসিক কনসেপ্ট এমন কিছু না, না থাকলে হ্যাঁ হবে, হ্যাঁ থাকলে না হবে, এই হলো আজকের এই পার্টে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল মন্ত্র। আগের দিন ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ, আজকে সেকেন্ড পার্ট হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তো এত সহজ ভাবেই তোমাকে পরীক্ষায় দেবে, তবে তোমাকে এটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে, চর্চার মধ্যে দিয়ে মনে রাখতে হবে। পরের দিন আসবে থার্ড পার্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কি করে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, আদেশ উপদেশমূলক বাক্য। ওটা আরো সহজ, ওটা আরো খুবই খুবই সহজ। তো ক্লাসের জন্য একটু ওয়েট করো, ক্লাস একটু একদিন দুদিন লেট হচ্ছে, পরপর ক্লাসগুলো আসবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। চ্যানেলটার সঙ্গে অবশ্যই থাকো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। ততক্ষণ পর্যন্ত টাটা।